তো পথের পাঁচালী সেকেন্ড ইউনিট টেস্টের তোদের এই যে 9 নম্বর পরিচ্ছেদ থেকে 18 নম্বর পরিচ্ছেদ অবধি হবে, সেখান থেকে কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন করতে হবে এবং এর পাশাপাশি 1 নম্বরের প্রশ্ন আসবে, অথবা স্কুল যদি চায় তাহলে এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসলেও আসতে পারে, তবে সেটা স্কুলের ব্যাপার। তবে প্রত্যেকটা স্কুলে 1 নম্বর এবং 5 নম্বরের কোশ্চিন আসা কমন, এটা ব্যাপার। তো ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু আমাদের এখান থেকে সব এমসিকিউ বা এসিকিউ টাইপের প্রশ্ন এসেছিল, এবারে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসবে। তো কি কি প্রশ্ন আসবে না আসবে আমি পড়ানোর সময় বলে দেবো, চিন্তার নাই কিছু। এই ফার্স্ট ইউনিট টেস্টে লাস্ট কতদূর পড়েছিলাম একটু রিমাইন্ড করে নিই। পথের পাঁচালী যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তাই এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আমরা পেয়েছিলাম অপু, একজন 5 বছরের বালক। তো লাস্ট পরিচ্ছেদ অর্থাৎ আমাদের 8ম পরিচ্ছেদে আমরা পেয়েছিলাম যে অপু নীলুদার সাথে গ্রামেরই কোনো এক অচেনা জায়গাতে গিয়েছিল রাগ করে, এবং ফেরার পথে পথ হারিয়ে একটা বুড়ির বাড়ির সামনে এসে উপস্থিত হয়, এবং সেই বুড়িটা তাদের গল্প অনুযায়ী, মানে তাদের শোনা গল্প অনুযায়ী ডাইনি বুড়ি। এটা আমরা এতদূর পড়েছিলাম, এবং ডাইনি বুড়ির কথা ভেবে ভয় পেয়ে ওরা কি করেছিল, মানে অপু আর নীলুদা কি করেছিল, ছুটে তাদের বাড়ির দিকে চলে এসেছিল। এগুলো আমরা 8ম পরিচ্ছেদে পড়েছিলাম। এবার 9ম পরিচ্ছেদে আমরা পাবো যে অপু এবং তার দিদি দুর্গা একটা সময়ে রেল লাইন দেখার জন্য বা রেল দেখার আকাঙ্ক্ষা নিয়ে বাড়ি ছেড়েছিল, এবং রেল লাইনের সামনে তারা উপস্থিত হতে পারেনি। তবে যেহেতু আমাদের এই উপন্যাসটার মধ্যে বিভিন্ন গ্রামীণ প্রকৃতির বর্ণনা রয়েছে, তাই এখানেও আমরা পাবো তাদের যাত্রাপথে, অর্থাৎ রেল লাইন দেখার যে যাত্রাপথ, সেখানে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছে অপু। এবং এর পাশাপাশি অপু প্রথমবারের জন্য তার বাবার সাথে গ্রাম থেকে বাইরে যাওয়ার পথে কি কি দেখেছে না দেখেছে বা কোথায় এসে উপস্থিত হয়েছে, সব আমরা 9ম পরিচ্ছেদে জানবো। 9ম পরিচ্ছেদটা এবার শুরু করি। হয়েছে, এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল, বলিল বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা ওর শরীরটা ছাড়বে এখন। তার মানে এখান থেকে কি পেলাম, কি বুঝতে পারলাম, যেহেতু অপু এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, তাই সে ঠিকঠাক খেতে পায় না। তাই তার বাবা ভাবছে, মানে তাই তার বাবা হরিহর ভাবছে, যদি তার ছেলেকে গ্রামের বাইরে বা বাড়ির বাইরে অন্য কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়, তাহলে অন্য কোনো জায়গাতে গিয়ে হয়তো ঘি, দুধ, মানে প্রোটিন জাতীয় জিনিস খেয়ে দেহটা হৃষ্টপুষ্ট হবে, এটা ভাবছে। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এই গায়েরই বকুলতলা, গোসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড়জোর, নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। বিকালবেলা, তা আবার জ্যৈষ্ঠ মাসের বিকাল, জ্যৈষ্ঠ বৈশাখ মাস আমরা জানি গরমকাল কিন্তু খুব হয়ে থাকে। এবার জ্যৈষ্ঠ মাসের গরমের সময় নদীর ধারে কিন্তু যে কারো কাটাতে বেশ ভালোই লাগে, হাওয়া যদি ওঠে, তাই তো। নদীর ওপারে খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চরিত মোটা গুলঞ্চ লতা দুলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হইতো যেন কতকালের পুরাতন গাছটা। তার মানে এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে নদীর ধারে একটা মাঠ রয়েছে, খড়ের মাঠ। সেই মাঠের মধ্যে একটা বাবলা গাছ রয়েছে, বহু পুরানো বাবলা গাছ। সেই বাবলা গাছকে কেন্দ্র করে তার চারপাশে গরু চড়ে বেড়াতো, তারপর হলুদ রঙের ফুল ফুটে থাকতো, তারপর হচ্ছে গুলঞ্চ লতাগুলো, গুলঞ্চ হচ্ছে এক ধরনের লতা, বেশ ঔষধি গাছ, ঠিক আছে। তো এই জাতীয় লতাগুলো তার ডালপালাতে দুলতো, মানে বাবলা গাছের ডালপালাতে দুলতো। তার মানে প্রথম দুটো প্যারাতে আমরা কিন্তু প্রকৃতিরই বিবরণ পাচ্ছি। পরের প্যারাতে আসি।
রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত। ছোট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গায়ের অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিতে যাইত। এখানে আন্ডারলাইন কর যে মাঝির নাম আমরা কি পাচ্ছি, মাঝির নাম পাচ্ছি হচ্ছে অক্রুর। এ কি করছে, মাছ ধরার জন্য দোয়ারি পাচ্ছে। দোয়ারি জিনিসটা কি, দোয়ারি হচ্ছে মাছ ধরার যে বড়শি আংটা যে হয় ওটা দড়ির সাথে লাগিয়ে কি করছে, মাছ ধরার এক বিশেষ পদ্ধতি তৈরি করেছে। মাঠের মাঝে ঝাড় সোদালি ফুল বৈকালের ঝিরঝিরে বাতাসে দুলিতে থাকিত। ঠিক সেই সময়ই হঠাৎ একদিন ওপারের সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখার উপর ঝুঁকিয়া পড়িয়া আছে, সেই দিকে চাইয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত। এখানে দিগন্ত রেখা বলতে, এখানে বনরেখা বলতে বোঝাচ্ছে হচ্ছে দিগন্ত রেখা। ওকে, তো দিগন্ত রেখা আমরা ভূগোল বা বিজ্ঞানে পড়েছি, যেখানে ফাঁকা একটা জায়গাতে দাঁড়িয়ে মনে হয় যে আকাশ আর মাটি যেন একসাথে মিশে গিয়েছে, ওই রেখাটা হচ্ছে দিগন্ত রেখা। আর এখানে সবুজ বনরেখার কথা বলছে। সবুজ কেন, কারণ হচ্ছে বনানী, সবুজ বনানী, সবুজ জঙ্গল যেহেতু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই এখানে কিন্তু সবুজ বনানীর উল্লেখ আমরা পাচ্ছি। সেই সব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না, শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দিদি দেখ দেখ ওই দিকে। পরে সে মাঠের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত, ওই যে ওই গাছটার পিছনে, কেমন অনেক দূর না। আসলে শিশু মন তো, তাই তার দিদিকে বলছে যে দিদি দেখ ওইদিকে কেমন একটা আকাশ আর মাটি যেন মিশে গিয়েছে, সবুজ বনরেখা, কত সুন্দর দেখতে। তখন দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখেছিলি? দূর, তুই একটা পাগল। আসলে দিদি তো বয়সে বড়, দিদি তো সমস্ত কিছু বুঝতে পারে, তাই তো। এবার দিদি মানে তাচ্ছিল্য করে তার ভাইকে, ভাইয়ের সেই ওই নিষ্পাপ সেই কথাগুলো হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন পূর্ব হইতে উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ়ু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। তার মানে কি বুঝলাম, যে গ্রামের রাস্তা কেমন হয়ে থাকে, কাঁচা রাস্তা হয়, মাটির রাস্তা হয়, এবং সেই রকমই একটা পথ কি হচ্ছে না, নবাবগঞ্জের যে সড়ক, একটা আলাদা একটা রাস্তা, নবাবগঞ্জ নামক একটা জায়গার আলাদা একটা রাস্তা, সেই রাস্তার ঠিক ডাইনে মানে ডান দিকে পাশ কাটিয়ে মাঠের বাইরে আষাঢ়ু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়ে আছে। একটা কাঁচা রাস্তা মানে মাটির রাস্তার আরেকটা নাম হচ্ছে কি আষাঢ়ু দুর্গাপুরের রাস্তা, কাঁচা রাস্তা। তো হয় না যে এক একটা রাস্তার সাথে আরেকটা রাস্তা এসে মিলে যায়, তাই না, ওই রকম ব্যাপারটা এক্ষেত্রে, বুঝতে পারছিস তো? বেশ, তো দুর্গাপুরের রাস্তায় উঠিয়া সে বাবাকে বলিল, বাবা যেখান দিয়ে রেল যায় সেই রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে, এখন চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রানী গায়ের বাছুর হারাইয়াছিল। তাহলে এখানে আন্ডারলাইন হবে, এখানে আমরা একটা বাছুরের নাম পাচ্ছি। কি বাছুরের নাম পাচ্ছি? রানী নাম, ঠিক আছে, রানী হচ্ছে গরুর নাম। তো এই গরুর যে বাছুরটা সে হারিয়ে গিয়েছিল এই স্থানে। নানা জায়গা খুঁজিয়া 2-3 দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই। সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। পৌষ মাস, খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে। সেও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল। তাহলে আবার এখানে কোন প্রসঙ্গটা ফিরে আসছে? এই প্রসঙ্গটা ফিরে আসছে এখানে যে অপু তার দিদির সাথে কোনো এক সময়ে রেল লাইন দেখতে গিয়েছিল। সেই রেল লাইন দেখার সময়ে আশেপাশের কি প্রাকৃতিক দৃশ্য দেখেছে না দেখেছে ইত্যাদির বর্ণনা আমরা কিন্তু পাচ্ছি এক্ষেত্রে। আর কলাইয়ের তো ডাল হয়। এবার কলাই গাছের ফলটা যখন সে পেকেছে তখন তারা কি করেছে, মানে অপু আর তার দিদি দুর্গা কি করেছে, সেই কলাইয়ের ফলগুলো তুলে খাওয়া শুরু করেছে।
এর আগের পরিচ্ছেদ গুলোতেও কিন্তু আমরা পেয়েছি অপু এবং দুর্গা দিদি দুজন মিলে কিন্তু ওই গ্রামের বনে বাজারে ঘুরে বেরিয়েছে, হ্যাঁ, বিভিন্ন ফল ফুল এইগুলো হচ্ছে তুলে খেয়েছে, তাই তো, ইত্যাদি। তো এরপর বলেছে যে তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা, খেজুর গুড় বোঝায় গরুর গাড়ির সারি পথ বাইয়া ক্যাঁচ ক্যাঁচ করিতে করিতে আষাঢ়ুর হাটে যাইতেছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাইয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি। যাবি? এই লাইনটা আন্ডারলাইন হবে, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি। এই লাইন থেকে প্রশ্ন আসে যে কে কাকে কখন এ কথা বলেছে। আর এই জায়গা থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আছে, অপু এবং দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতাটা বর্ণনা করো। লিখিয়ে দেবো কোশ্চিন পরে, লিখতে হবে না, হ্যাঁ, বইয়ের কোথাও কোশ্চিনটা আপাতত মাথায় রাখ। তো বলছি যে অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাইয়া বলিল, রেলের রাস্তা সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো না। অপু বলিল, নিকটে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায়, চল দেখি দিদি, গিয়ে দেখি। দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর না, যাওয়া যাবে না, কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল, লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়া ভাবে বলিয়া উঠিল, চল যাই, দেখে আসি অপু, কত দূরে আর হবে? দুপুরের আগে ফিরে আসবো, এখন হয়তো রেলের গাড়ি যাবে এখন। মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। তার মানে একটা অজুহাত দিচ্ছে, হ্যাঁ, এক্ষেত্রে আসলে কি হচ্ছে, রানী গায়ের তো বাছুর হারিয়ে পড়েছে, এবার বাছুরটাকে খুঁজতে অপু এবং তার দুর্গা দিদি দুজন মিলে বেরিয়েছে। এমন সময় অপুর হঠাৎ মনে পড়লো এবং দিদির মনে পড়লো যে একটা রেল লাইন দেখা উচিত। তো সেই স্থানে তারা বাছুর খুঁজতে বেরিয়ে রেল লাইনের উৎস সন্ধানে এগিয়ে চলছে। এমন সময় হঠাৎ করে তাদের মনে পড়লো যে আরে, আমরা তো বাছুর খুঁজতে এসেছিলাম, তাই না? আর মাকেও বলবো, যদি দেরির কারণ জানতে চাই মা, তাহলে বলবো যে দেরিটা কিসের জন্য হয়েছে, না বাছুর খুঁজতে গিয়ে দেরিটা হয়েছে। ক্লিয়ার এতটুকু? প্রথমে তাহারা একটুখানি এদিকে ওদিকে চাইয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ডাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। দৌড় দৌড় দৌড়। নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল। রোয়ার মাঠ, জলছত্র তলা। জলছত্র মানে হচ্ছে কোনো এক জায়গা থেকে প্রয়োজন অনুসারে যদি জল সংগ্রহ করা যায় তবে সেই স্থানটাকে বলা হয় জলছত্র তলা। যেমন আমাদের বর্তমানে বিভিন্ন জায়গাতে মিউনিসিপ্যালিটি থেকে পিউরিফাই ওয়াটারের ব্যবস্থা করেছে না, জলছত্র বলে, ওই রকম ব্যাপারটা, জলছত্র তলা। ঠাকুরঝি পুকুর বানধারে, ডান ধারে দূরে দূরে পড়িয়া রইল। সামনে একটা ছোট বিল নজরে আসিতে লাগিল। তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাইয়া বলিল, মা টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে। অপু একেবারে হাসিল, মরিয়ার হাসি। আবার দৌড় দৌড় দৌড়। জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল। পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায়? এতদূর আমরা পেলাম অপু এবং দুর্গার রেল লাইন দেখার সময়ে রাস্তাতে কি কি দেখেছে না দেখেছে ইত্যাদি। বোঝা গেল এতদূর? কঠিন কিচ্ছু নাই, একদম সহজ, খুব সুন্দর। নেক্সট বলছে, পরে যাওয়া হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। হোগলা কি জিনিস? হোগলা হচ্ছে একটি গাছ যেটা হচ্ছে মূলত জলা জায়গাতে হয়। তাহার উপর
তাহার দিদি পথ হারিয়া ফেলিল। মানে এরা যেখানেই যাচ্ছে, আমরা অন্যান্য পরিচ্ছেদে পেয়েছিলাম, সেখানেই কিন্তু পথ হারিয়ে ফেলছে, তাই না? অদ্ভুত একবারে। কোনো গ্রামও চোখে পড়ে না, সামনে কেবল ধান ক্ষেত, জলা আর বেত ছোপ, ঘন বেতবন, ভিতর দিয়া যাওয়া যায় না, পাকে জলে পা পুতিয়া যায়। রোদ এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল। দিদির পরনের কাপড় কাঁটায় নানা স্থানে ছিড়িয়া গেল। তাহলে পথ চলতে চলতে, বনের পথ চলতে চলতে বা রাস্তার ধারে হয়তো কোনো কাঁটা গাছ টাছ রয়েছে, তাই তার দিদির শাড়ি সেই কাঁটার আঁচড়ে ছিটতে শুরু করলো। তাহার নিজের পায়ে দু তিনবার কাঁটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল। যা, এত কষ্ট করলো, শেষ পর্যন্ত রেল লাইনই দেখতে পেল না। অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জল ভাঙিতে ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তা আসিয়া উঠিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল। তো রানী গায়ের বাছুরকে খুঁজতে খুঁজতে দুপুর গড়িয়ে অনেক বেলা হয়ে গিয়েছে। এমন সময় অপু এবং দুর্গা বাড়ি ফিরে এসেছে। যখন তার মা এত দেরি হয়েছে কেন জিজ্ঞাসা করছে, তখন এমন ভাবে তারা মিথ্যা কথাটা সাজিয়ে তার মাকে মার সামনে উপস্থাপনা করেছে যেন মা ভেবেছে না সত্যি সত্যি বাছুর তারা খুঁজে বেরিয়েছে এবং দেরি হয়ে গিয়েছে। এইভাবেই কি হলো, অপু এবং দুর্গা তাহার পিঠ বাঁচাইলো, মানে মার খাওয়ার হাত থেকে কিন্তু বাঁচতে পারলো। বুঝতে পারলি? সেই রেলের রাস্তা আজ এমনই সহজভাবে সামনে পড়িবে, সেই জন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছুদূর গিয়া সে বিস্ময়ের সহিত চাইয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো এক উঁচু রাস্তা মাঠের মাঝখানে চিরিয়া ডাইনে বায়ে বহুদূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার, খোয়া মানে হচ্ছে ইটের টুকরা, খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া। সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া, ফটক মানে হচ্ছে রেলের যে রাস্তাটা, বড় যে রাস্তাটা, সেটা রেলের ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। তাহলে অবশেষে এতক্ষণে আমরা জানছিলাম যে তার দিদির সাথে অপু যখন রেল লাইন দেখতে গিয়েছিল, সেই সময়ে কি কতটা কি দেখেছে না দেখেছে, কত প্রাকৃতিক পরিবেশের বিবরণ আমরা পেলাম। এখন আমরা জানছি যে যেহেতু অপু তার বাবার সাথে হাঁটতে হাঁটতে একটা জায়গাতে যাচ্ছে, অজানা একটা জায়গাতে যাচ্ছে, সেই সময়ে রেল লাইন দেখার কিন্তু সুযোগ এক্ষেত্রে অপুর জীবনে প্রথম ঘটছে। তো বলছে যে পরে সে রেল লাইনের দুদিকে বিস্ময়ের চোখে চাইয়া চাইয়া দেখিতে লাগিল, দুটো লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়া রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়া গিয়া লোহার উপর দিয়া যায় কেন? পিছলাইয়া পড়িয়া যায় না কেন? ওগুলো তার বলে। তাহার মধ্যে শোষ কিসের শব্দ? তারে খবর যাইতেছে, তাহারা খবর দিতেছে। কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন, এদিকে কি স্টেশন? সে বলিল, বাবা রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখবো বাবা। আসলে শিশু মন তো, তাই শিশু মনে বিভিন্ন প্রশ্ন কিন্তু শুরু করেছে। হ্যাঁ, যে রেলগাড়ি কেন ওই লোহার পাতের উপর দিয়ে চলে, মাটির উপর দিয়ে কেন যায় না? হ্যাঁ, রেলগাড়ি পিছলে পড়ে না কেন, ইত্যাদি বিভিন্ন সমস্ত প্রশ্ন, যা যেরকম হচ্ছে বিভিন্ন শিশু বা বাচ্চারা করে থাকে, মানে মাথা একদম খেয়ে নেয় একটা থাকে প্রশ্ন করতে করতে। আসলে ওদের জানার আগ্রহটা কিন্তু সেই সময়ে বেশ বেশি থাকে। হ্যাঁ, যত বড় হয় তত তারা বদমাশ হয়ে ওঠে আর জানার আগ্রহটা কমে যায়। এটা প্রত্যেকের মধ্যেই থাকে ব্যাপারটা। তো বলছে যে রেলগাড়ি এখন কি করে দেখবে? তখন তার বাবা উত্তর দিচ্ছে, রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখন 2 ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা, ওরকম করো না, ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনে। এখন কি করে দেখবে?
সেই দুপুর 1টা অবধি বসে থাকতে হবে, তাহলে এই ঠাই রোদ্দুরে চলো আসবার দিন দেখাবো। মানে আমরা যেরকম রাস্তাতে বেরোতে গেলে বিভিন্ন গাড়ি ঘোড়া সচরাচর দেখতে পাই, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে দেখতে পাই, কিন্তু রেল লাইনে গিয়ে রেলগাড়ির কিন্তু সচরাচর দেখা যায় না, একটা নির্দিষ্ট সময়ে যখন আসে সেই সময় কিন্তু দেখা হয়। তখন এই ক্ষেত্রে তার বাবাও বলছে যে এই যে রোদ্দুর, রোদ্দুরে এতক্ষণ ধরে বসে থাকলে কখন রেলগাড়ি আসবে না আসবে প্রয়োজনে ফেরার পথে দেখব, এটা আশ্বাস দিল। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে লাগলো। এবার অপুর তো বেশ ভারী মন খারাপ হলো এক্ষেত্রে, যে আমি এত আশা নিয়ে আসলাম যে রেলগাড়ি দেখবো বলে, তো রেলগাড়ি দেখতে পেলাম না। তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না, পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে, তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিকে গিলিতে গিলিতে চলিয়াছে। অর্থাৎ জানার যে ইচ্ছে যে প্রবল, এখানে ক্ষুধার চারিদিকে গিলিতে গিলিতে চলিয়াছে বলতে বোঝাচ্ছে যে জানার যে ইচ্ছা যে প্রবল, সেটাই। মানে অপুর যেহেতু ছোট এবং তার মনের মধ্যে বিভিন্ন কৌতূহল রয়েছে, তার মনের মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিস যে জানার যে আগ্রহ রয়েছে, এক্ষেত্রে সেটাই বলছে। নিজের আনন্দের এই হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক, আন্ডারলাইন হবে, তুমিও একজন দেশ আবিষ্কারক। এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো, কোশ্চিন আসতে পারে। তাহলে এখানে আবিষ্কারককে, আবিষ্কারক কিন্তু অপু নিজেই। কেন একথা বলা হয়েছে? কারণ অপু নিতান্ত বালক, তার মনের মধ্যে কৌতূহল রয়েছে যে কোনো জিনিসকে জানার, তাই এক্ষেত্রে কোনো আবিষ্কারকের সাথে অপুর মনকে তুলনা করা হচ্ছে। ক্লিয়ার? অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে, তাহার মানে নাই। আমি যেখানে আর কখনো যাই নাই, আজ নতুন পা দিলাম, যে নদীর জলে নতুন স্নান করিলাম, যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল, আমার আগে সেখানে কেহ আসিয়া ছিল কিনা তাহাতে আমার কি আসে যায়। আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ, অর্থাৎ যে দেশ বা যে স্থান আবিষ্কার করা হয়নি, বা অন্য কোনো জায়গাতে একটা নতুন জায়গা, যে জায়গাতে মানুষজন এখনো যায়নি, ঠিক আছে, অনাবিষ্কৃত দেশ। আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিলাম, যে সন্ধ্যার পর তাহারা গন্তব্য স্থানে পৌঁছিল। আসলে তার বাবা কি করলো, তার বাবা অপুকে নিয়ে একটা নির্দিষ্ট স্থানে যাচ্ছিল। অবশেষে পথ চলতে চলতে একেবারে সন্ধ্যার সময় এসে যখন উপস্থিত হয়, তখন তারা তাদের নির্দিষ্ট গন্তব্য স্থানে এসে পৌঁছায়। তাহলে কিসের গন্তব্য স্থান? পরের লাইনে আন্ডারলাইন হবে। শিষ্যের নাম লক্ষণ মহাজন, অর্থাৎ অপুর বাবার শিষ্যের নাম আমরা পাচ্ছি, কি নাম পাচ্ছি? লক্ষণ মহাজন। আসলে অপুর বাবা কি গুরুদেব? না, আসলে ব্যাপারটা কি হচ্ছে, আগেকার দিনে যখন কোনো ব্রাহ্মণ কোনো এক জায়গাতে পূজা করতে যেত কিনা, এবং পূজা বা বিভিন্ন অনুষ্ঠান, সেটা হচ্ছে ধর 2 দিন 3 দিন ধরে চলবে, এরকম কোনো একটা স্থান বা বহু দূরে কোনো একটা জায়গাতে গিয়ে অনুষ্ঠান কার্যটা সম্পন্ন করবে, তখন সেই ব্রাহ্মণকে একটা আলাদা কোনো একটা বাড়িতে থাকার ব্যবস্থা করা হতো। যার বাড়িতে থাকতো সেই বাড়ির মালিক হয়ে যেত সেই লোকটার শিষ্য। বোঝা গেছে? এক্ষেত্রে হরিহরের শিষ্য হচ্ছে কে? লক্ষণ মহাজন। এই লক্ষণ মহাজনের পরিচয় আমরা পাচ্ছি পরের লাইনে। বেশ বড় চাষি, অবস্থা সম্পন্ন গৃহস্থ, বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহার থাকিবার স্থান করিয়া দিল। আটচালা বলতে কি বোঝায়? দেখবি তারাপীঠ, কালীঘাট মন্দিরগুলো অন্যান্য মন্দিরের থেকে কিন্তু অনেকটা আলাদা টাইপের স্টাইলে, তাই না? ওই জাতীয় চূড়াগুলোকে বলা হয়ে থাকে আটচালা। বোঝা গেছে? তো ওই আটচালা টাইপের তাদের বাড়ি কিন্তু রয়েছে। বেশ বড় লোক, অবস্থা সম্পন্ন চাষী পরিবার, গৃহস্থ পরিবার। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছিল। জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলা বাগানে এক অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে। কঞ্চি কি জিনিস? কঞ্চি হচ্ছে বাঁশের সরু লাঠি, হ্যাঁ, বিশেষ করে হচ্ছে কঞ্চির মারধর কাজে ইউজ করা হতো আগে, এখন এই কঞ্চির ব্যবহারটা উঠে গিয়েছে।
কঞ্চির মাঠটার আমিও খেয়েছি। বাঁশ গাছ দিয়ে তৈরি হয় সরু কচি লাঠিগুলো, ওইগুলো হচ্ছে কঞ্চি, কঞ্চির ডাল বলে। তো কঞ্চি দিয়ে কি করছিল, কঞ্চি নিয়ে হচ্ছে হাত দিয়ে ঘোরাচ্ছিল। আর এমন সময় লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করে পুকুর ঘাট থেকে যখন উঠছে, তখন হঠাৎ করে অপুর নজরে অপুকে হচ্ছে তিনি দেখেন। তো তখন তিনি প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন, বলছে যে পাগলের মতো আপন মনে বকিতেছে। সে ঘোড়া নামিয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? আন্ডারলাইন হবে, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কে কাকে কখন এই প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন আছে। হ্যাঁ, কে কাকে কখন এই প্রশ্ন করেছে, এই প্রশ্ন কিন্তু দেয়, ভালো মতন হবে। তো অপুর যত জারি জুড়ি মানে হচ্ছে জোর খাটানো, তার মায়ের কাছে বাহিরে সে বেজায় মুখ চড়া। দেখবি এক একটা ছেলে থাকে বাড়িতে হচ্ছে প্রচুর দুষ্টামি করে, কিন্তু অন্যান্য যখন জায়গাতে যায় তখন হচ্ছে শান্ত শিষ্ট, তখন আশেপাশের সেই লোকজনেরা বলে, বাহ তোমার ছেলেটা বা তোমার মেয়েটা তো ভারী শান্ত। আসলে তার বাবা মাই জানে যে বাড়িতে কেমন দুষ্টামো করে। ওকে, তো এই ক্ষেত্রেও অপু কিন্তু ব্যতিক্রম হয়নি। তো বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ও কত কি জিনিস, তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই। এখানে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল বলতে বোঝায় তাকিয়ে তাকিয়ে দেখা। যেহেতু লক্ষণ মহাজনের বাড়ির অন্যান্য সদস্যরা বিশাল অবস্থা সম্পন্ন, তাই খেলার সরঞ্জামও কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ কিন্তু তাদের বাড়িতে রয়েছে। সেই জিনিসগুলো ছোট্ট অপু তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি কি ঘরের মধ্যে রয়েছে না রয়েছে ইত্যাদি। এরা খুব বড় লোক, তো আন্ডারলাইন হবে, এরা খুব বড় লোক। তো কার কথা এখানে বলা হয়েছে? লক্ষণ মহাজন, অপুর বাবার শিষ্য লক্ষণ মহাজনের কথা এখানে বলা হয়েছে। বলছে কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিখা। শিখা কি জিনিস? জিনিসপত্র রাখবার জন্য যে দড়ি ব্যবহার করা হয়, মানে ঝোলানো দড়ি, সেটাকে বলা হয় থেকে শিকা। ঠিক আছে, জিনিসপত্র রাখার জন্য ঝোলানো দড়ি হচ্ছে শিকা বলবে। পশমের পাখি, কাঁচের পুতুল, মাটির পুতুল, সোলার গাছ, আরো কত কি। দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া দেখিল। বধূ এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাইয়া দেখে নাই। কাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এখনো ভারী ছেলে মানুষ, মুখের ভাব যেন 5 বছরের ছেলের মতো কচি। আমরা পেয়েছিলাম যে অপুর বয়স, তাই না, নিতান্ত বালক বয়স 5 বছর। এমন সুন্দর অভোর চোখের ভাব সে আর কোন ছেলের চোখে পর্যন্ত দেখে নাই। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম হচ্ছে লক্ষণ মহাজনের যে ছোট ভাইয়ের যে স্ত্রী, অপুকে দেখে এতটাই ভালো লেগেছে যেন তার যে বালক যে স্বভাব, সেই বালক স্বভাবের প্রতি বেশ স্নেহ মমতা ফুটে উঠেছে। হাজার হোক একটা স্ত্রীর মন, হ্যাঁ, নারীর মন মায়ের মন হয়, তো এরকম। তো অচেনা ছেলেটির উপর বধূর বড় মমতা হইল। আন্ডারলাইন হবে। অচেনা ছেলেটি বলতে এখানে কার কথা বলা হচ্ছে? অপুর কথা। আর বধূ বলতে কার কথা বলা হচ্ছে? লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর কথা। ক্লিয়ার হলো? এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসবে। অপু বসিয়া নানা গল্প করিল, বিশেষ করিয়া কল্লকার মানে কি? কালকের কল্লকার রেলপত্রীর কথাটি। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। আন্ডারলাইন হবে। তাহলে কোন মিষ্টি? এখানে হচ্ছে মোহনভোগ হচ্ছে একটা মিষ্টি, মিষ্টান্ন। ওকে, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বধূ অপুকে কোন মিষ্টি করে খাইয়েছিল? মোহনভোগ। কেমন এটা বলছে? বলছে একটা বাটিতে অনেকখানি মোহনভোগ, এত ঘি দেওয়া যে আঙ্গুলে ঘি গিয়ে মাখামাখি হইয়া যায়। অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল। এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই। আমরা শুরু থেকে দেখে আসছি অপুর পরিবার কিন্তু দরিদ্র পরিবার, এবং মোটামুটি তাদের খাওয়া দাওয়া হয়, অতটা ভালো মতন রান্না টান্না করা হয় না। তাই গাওয়া ঘিয়ে তৈরি মোহনভোগ, এই মিষ্টিটা এত ভালো লেগেছে, অপু অবাক হয়ে গিয়েছে যে এত সুন্দর মিষ্টি হয়, এত সুন্দর হয় ইত্যাদি। তো মোহনভোগে কিসমিস দেওয়া কেন? কই,
তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিসমিস থাকে না। বাড়িতে সে মার কাছে আবদার ধরে, মা আজ আমাকে মোহনভোগ করে দিতেই হবে। তাহার মা হাসি মুখে বলে, আচ্ছা ওবেলা করে দেব। পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশিয়া পুলটিসের মতো একটা দ্রব্য, পুলটিস মানে হচ্ছে পুর ভরে একটা দ্রব্য তৈয়ারি করিয়া কাঁসার সর পুড়িয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয়। আন্ডারলাইন হবে। তাহলে কোন থালাতে অপুর মা মোহনভোগ তৈরি করে খাইতে দেয়? আমরা পাচ্ছি কাঁসার সর পুড়িয়া থালাতে, কাঁসার থালাতে। তো কিভাবে তৈরি করে অপুর মা মোহনভোগ? সুজিটা জলে সিদ্ধ করে হালকা গুড় মিশিয়ে পুলটিসের মতন তৈরি করে মোহনভোগ কিন্তু তৈরি করে। প্রশ্ন কিন্তু আসবে এক্ষেত্রে, হ্যাঁ, করতে হবে। অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে। মোহনভোগ যে এটা মোহন ভাগ আছে বইয়ে, কিন্তু এখানে মোহনভোগ হবে, মিস্টেক আছে। মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না। আজ কিন্তু তাহার মনে হইল এ মোহনভোগে আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাৎ। সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। হয়তো তাহার মাও জানে না যে এ রকমের মোহনভোগ হয়। মানে তার মা তো খুব একটা ভালো রান্না করতে পারে না, ওই যে শুরুতেই বললাম, যেহেতু দরিদ্র মানুষ এবং বিশেষ উপকরণের আয়োজন করতে না পেরে মোটামুটি রান্না করে তার ছেলের মুখে তুলে দেয় খাবারটা। সে যেন আবছায়া আবছায়া ভাবে বুঝিল তাহার মা গরিব, তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় নাই। তাহলে শিশু মনে এতদিনে অপু কিন্তু বুঝতে পারলো যে হয়তোবা তারা গরিব, তাই দরিদ্র হওয়ার কারণে ভালো মন্দ খাওয়া দাওয়া হয় না। ঠিক আছে। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। দুপুর বেলা সে বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল। ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাওয়ার জায়গা করিয়া দিল। পিঁড়ি কি জিনিস? পিঁড়ি হচ্ছে আগেকার দিনে যখন মাটিতে বসে খাওয়া হতো কিনা, তখন কাঠের তৈরি একটা চারকোনা পেতে খাওয়া হতো, ওর উপরে বসে, ওটাকে বলে থেকে পিঁড়ি। তবে বর্তমানে বিয়েতে এই পিঁড়ির ব্যবহারটা করা হয় এখন। আর চারপাশে জল ছিটিয়ে অনেকে মাটিতে যখন বসে খায় তখন থালার চারিদিকে জলটা ছিটিয়ে দেয়, আসলে আশপাশ থেকে যাতে ধুলোবালিগুলো উড়ে এসে ওই খাওয়ারে এসে না পড়ে, তার জন্য এই ব্যবস্থাটা। বোঝা যাচ্ছে তো? ভালো আছে তো, তাই না? এরপর বলেছে দেখ, যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল তাহার নাম অমলা। আন্ডারলাইন হবে। বেশ টকটকে ফর্সা রং, বড় বড় চোখ, বেশ মুখখানি বয়স তার দিদির মতো। এই লাইনটা হচ্ছে ব্র্যাকেট কর, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে অমলার চেহারার বিবরণ দাও। 1 নম্বরের প্রশ্ন দিল। অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন, নিজের হাতের তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন। আন্ডারলাইন হবে। তাহলে অমলার মা অপুকে কোন মিষ্টি খাওয়ালো? চন্দ্রপুলি, এক ধরনের পিঠে। খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল। সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙ্গুল হঠাৎ বাগানের বেড়ার 2 বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল। টাটকা ছেঁড়া নতুন বাঁশের বেড়া, আঙুল কাটিয়া রক্তারক্তি হইল। অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত। ছেঁড়া বাঁশ বেশ ধারালো হয়, হ্যাঁ, হাত টাত কিন্তু কেটে যায়, পা কেটে যায়। সে চলিতে পারিতেছিল না। অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথরকুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল। আন্ডারলাইন হবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অমলা কিভাবে অপুর সেবা শুশ্রূষা করেছিল। কিভাবে? পাথরকুচি পাতা তুলে সেটা আঙ্গুলে বেটে সেই ক্ষতস্থানে লাগিয়ে। পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু
এ কথা কাহারও কাছে প্রকাশ করিল না। আচ্ছা, এতদূর তো পড়লাম। এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে? এই যে অপুর বাবা, তার অপুর বাবা যে শিষ্যের বাড়িতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল, সেইটা 5 নম্বরের প্রশ্ন দেয়। ওকে, আলাদাভাবে পড়বো আমরা। পরে অপু, এরপর বলেছে, পরে অপু অমলার সঙ্গে তাহার বাড়ি গেল। অমলা তাহাদের আলমারি খুলিয়া, এখান থেকে প্রশ্ন আসবে 1-2 নম্বরের প্রশ্ন, যে আলমারি খুলে কি কি দেখলো। দেখ পাচ্ছি আমরা কি, যে অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেম পুতুল, মানে মেম সাহেবের মতন পুতুল, মোমের পাখি, গাছ, আরো কত কি দেখাইলো। কালীগঞ্জের স্নান যাত্রার মেলা হইতে সেসব নাকি কেনা, আন্ডারলাইন হবে। তাহলে এই যে খেলার যে সরঞ্জামগুলো, সেই খেলার সরঞ্জামগুলো কোথা থেকে আনা হয়েছে? কালীগঞ্জ নামক একটা স্থানে, যেখানে মেলা বসে, স্নানযাত্রার মেলা, সেই স্নানযাত্রার মেলা থেকে নাকি কেনা হয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আছে যে আলমারিতে কি কি সরঞ্জাম দেখেছিল, খেলার সরঞ্জাম দেখেছিল ইত্যাদি, ছোট প্রশ্ন দেয়। নতুন নতুন খেলার জিনিস, আরো কি কি খেলার জিনিস পাচ্ছি? বলছে একটা রাবারের বাদর, সেটা তুমি যেদিকে যাও তোমার দিকে চাইয়া চোখ পিটপিট করিবে। একটা কিসের পুতুল? সেটা পেট টিপিলে দু হাতে মির্গি রোগীর মতো হঠাৎ হাত পা ছুড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে। খঞ্জনি কি জিনিস? খঞ্জনি হচ্ছে এক বিশেষ প্রকারের করতাল, এক বিশেষ প্রকারের বাদ্যযন্ত্র। সকলের চেয়ে, আচ্ছা, মির্গি রোগী, মির্গি হচ্ছে একটা রোগ, যে রোগটার যখনই হয় কিনা তখন হঠাৎ করে রোগটা ওঠে এবং আক্রান্ত মানুষজন হাত পা ছড়িয়ে একটা গোঙানির মতন আওয়াজ করে, মুখ দিয়ে ফেনা ওঠে, এরকম এক বিশেষ রোগ। তো সকলের চেয়ে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া। রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয়, ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে খড়খড় করিয়া মেঝের উপর চলিতে থাকে। আচ্ছা, দম দেওয়ার ব্যাপারটা কি জিনিস? আগেকার দিনে ঘড়িগুলো যখন ব্যবহার করা হতো, মানে ওই হাতের ঘড়িগুলো, তখন হাতের ঘড়িগুলোতে একটা নির্দিষ্ট সময়ে না চাবি ঘুরিয়ে কয়েকবার এনার্জি ক্রিয়েট করা হতো, ওটাকে বলছে হচ্ছে দম দেওয়া। তো ওই রকমই দম দেওয়া ঘড়ির পাশাপাশি আগে দম দেওয়া খেলনাও ছিল। যখন ওই খেলনাগুলোতে হচ্ছে চাবিগুলো কয়েকবার ঘোরানো হতো, তখন ওই ভিতরের মধ্যে থাকা যে ইঞ্জিনগুলো, মানে পুতুল হোক বা ঘড়ির মধ্যে হোক, ইঞ্জিনগুলো যে ওইগুলোতে এনার্জি ক্রিয়েট হতো, বুঝে গেছে? তো এটা হলো হচ্ছে দম দেওয়া। তো এরকমই দম দেওয়া একটা টিনের ঘোড়ার কথা বলা হচ্ছে। রানুদির কাকা তাহাদের বাড়ির দালানে ঘড়িতে যেমন দম দেয়, ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে খড়খড় করিয়া মেঝের উপর চলিতে থাকে। অনেক দূর যায়, ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া। সেইটা দেখিয়া অবু অবাক হইয়া গেল। হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাইয়া বলিল, এ কিরকম ঘোড়া? বেশ তো, এ কোথা থেকে কেনা? এর দাম কত? ইত্যাদি। তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটো খুলিয়া দেখাইল। সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি। অপু বলিল, ওটা কি রাংতা? রাংতা কি জিনিস? রাংতা দেখবি যে অনেক সময় হচ্ছে বিভিন্ন মিষ্টি ফিষ্টির উপর রূপলি কালারের একটা প্রলেপ দেওয়া হয়, বা পান টানের মধ্যেও কিন্তু ইউজ করা হয়, ওটাকে বলা থেকে রাংতা। তো বলছে ওটা কি রাংতা? অমলা হাসিয়া বলিল, রাংতা হবে কেন? সোনার পাত দেখনি অপু? অপু সোনার পাত দেখে নাই। সোনার রং কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল। অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল, আহা, দিদিটার ওসব খেলনা কিছুই নেই। তাহলে একটু আগে বিভিন্ন সরঞ্জাম দেখে তার মায়ের কথা, মানে ওই যে যখন মানে মোহনভোগ খাচ্ছিল, সেই সময় তার মায়ের কথা মনে পড়েছিল। মা তো এত ভালো রান্না করতে পারে না। তখনই পরক্ষণে মনে পড়লো, ও আমরা তো দরিদ্র। এবার যখন বিভিন্ন টাইপের খেলনা যখন দেখছে অপু, তখন হঠাৎ করে তার দিদির কথা মনে পড়েছে। এবার দিদির কথা মনে পড়ে তখনই কি বলছে, দিদির কথা মনে পড়ে তখন বলছে যে দিদির তো এত ভালো ভালো খেলনা টালনা ছিল না, তাহলে কেন এরকম হচ্ছে ইত্যাদি। তো বলছে, আহা, দিদির ওসব খেলনা কিছুই নেই, মোড়ে কেবল শুকনো নাটা ফল আর রলার বিচি কুড়িয়ে আর শুধু পরের পুতুল চুরি করে মার খায়। তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত।
আর একটা রাবারের বাদর। তুমি যেদিকে যাও তোমার দিকে চাইয়া সেটা চোখ পিটপিট করে। তাহলে কত সুন্দর বাদরের কথা এখানে বলছে, তাই না? বধূর কাছে এক জোড়া পুরনো তাস ছিল, ঠিক এক জোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র। অপু সেগুলো লইয়া মধ্যে মধ্যে নাড়ে চাড়ে। রানুদি বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত। সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম সাহেব, বিবি। আচ্ছা, টেক্কা, গোলাম সাহেব, বিবি এইগুলো হচ্ছে কিন্তু ওই তাসেরই এক বিশেষ প্রকার। তাসের মধ্যে বিভিন্ন চিহ্ন থাকে, তাই তো? কোনটা হচ্ছে পান চিহ্ন থাকে, কোনটা হচ্ছে ওই গোল চিহ্ন থাকে, বা বিভিন্ন টাইপের ওই স্টার চিহ্ন থাকে, রানী থাকে, রাজা থাকে ইত্যাদি। তো এই জাতীয় তাসগুলোর এক এক ধরনের নাম রয়েছে। কোনটাকে বলে টেক্কা, কোনটাকে বলে হচ্ছে গোলাম, কোনটাকে বলে সাহেব, কোনটাকে বলে বিবি ইত্যাদি। তো কাগজ ধরা লইয়া মারামারি হয়, বেশ খেলা। সে তাস খেলিতে জানে না, তাহার মা দিদি কেউই জানে না। একদিন তাহার মা তাস খেলিতে যায়, তাহার মাকে লইয়া কেহ বাসিতে চায় না। সকলে বলে ও কিছু খেলা জানে না। সে যদি একজোড়া তাস পায় তবে সে মা ও দিদি খেলে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারে দিকে সেই জানালাটা, যেটার কপাট, আচ্ছা কবাট গুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুড়া করিয়া দিয়েছে। কবাট বলতে বোঝায় দরজা বা পাল্লা বোঝাচ্ছে এক্ষেত্রে। আর কি পোকা, আমরা পোকা হিসাবে কি জানি? ঘুণ জানি, উই জানি, তাই না? উই ধরে যায়, ঘুণ ধরে যায়, এগুলো বলি না, তাই তো? তাহলে যে দরজা জানলাগুলোতে যে ধরে ওই পোকাগুলোর কথা এখানে বলছে। ওইগুলো কি করছে? ওটা গুঁড়া করে দিচ্ছে। নাড়া দিলে ঝুরঝুর করিয়া ঝরে পড়ে, পুরনো কাঠের গুঁড়োর গন্ধ বার হয়। জানলার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধ ভেদালি লতার কটু গন্ধ আছে। আচ্ছা, গন্ধ ভেদালি লতা বলতে কি বোঝায়? গন্ধ পাতা। গন্ধ পাতা অনেকে হচ্ছে বড়া খায়, অনেকে বাটা খায়, অনেকে হচ্ছে ঘৃণা পায়। মানে যখনই রান্না হয় তখনই কিন্তু পচা পচা গন্ধটা বেরায়, ঠিক আছে? ওটা হচ্ছে গন্ধ ভেদালি পাতা। খেয়েছিস? বেশ। রোয়াকের কাল মেঘের জঙ্গলে, রোয়াক কি জিনিস? রোয়াক হচ্ছে এক বিশেষ প্রকারের বেঞ্চ, যে বেঞ্চের মধ্যে বসে আড্ডা দেওয়া হয়, ওইগুলোকে বলা থাকে রোয়াক। দেখবি আমাদের এই যে নদীর ধারের যে বাঁধটা যে রয়েছে, সেই বাঁধের মধ্যে একটা বেঞ্চ গুলো যে করা রয়েছে সিমেন্টের, ওইগুলোকে বলবো হচ্ছে রোয়াক। ওকে। গাছের জঙ্গলের দিদির পরিচিত কাঁচ পোকাটা একেবারে ওড়ে, আবার বসে, আবার উড়ে, আবার বসে। নির্জন দুপুরে তারা তিনজনে সেই জানালাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে। সন্ধ্যার পর বধূর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল। খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল। ছোট একখানা ফুল কাটা রেকাবি, রেকাবি মানে কি? ছোট থালা। মানে জানতে হবে, লিখে নে। রেকাবি, রেকাবি মানে কি? ছোট থালা বোঝাচ্ছে। বুঝতে পারছিস তো? তুই বুঝতে পারছিস তো? বেশ। ছোট একখানা ফুল কাটা রেকাবিতে আলাদা করিয়া নুন ও নেবু, কেন নেবু মানে লেবু, নুন নেবু তো মা পাতেই দেয়। প্রত্যেক তরকারির জন্য আবার আলাদা আলাদা বাটি। তরকারি বা কত? অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য? গলদা চিংড়ি, বড় বড় চিংড়ি মাছ তার সামনে দিয়েছে, মানে অপুর সামনে দিয়েছে, সে তো কোনোদিনও খায়নি সেরকম, তাই না? তো অবাক হয়ে গিয়েছে এত বিভিন্ন টাইপের খাবার দাবার দেখে। লুচি, লুচি তাহার ও তাহার দিদি স্বপ্ন কামনার পরে এক রূপকথার দেশে নীল বেলা আবছায়া দেখা যায়। কত রাতে দিনে ওলের ডাটা চচ্চড়ি ও লাউ ছেচকি দিয়া ভাত খাইতে খাইতে কত জল খাবার খাওয়া শূন্য সকাল বিকালে। অন্যমনস্ক মন হঠাৎ লুব্ধ, উদাস গতিতে ছুটিয়া চলে সেখানে, যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকা রাঁধুনি বিডুরায় গামছা কাঁধে ঘুরিয়া বেড়ায়। আন্ডারলাইন হবে এখানে। রাঁধুনির নাম পাচ্ছি, কি নাম পাচ্ছি? বিডুরায়। ও কি করছে? গামছা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। সদ্য তৈয়ারি বড় উনুনের উপর বড় লোহার কড়াই এ ঘি চাপানো থাকে। লুচি ভাজার অপূর্ব
সুধারুচি ঘ্রাণ আসে। কত ছেলে মেয়ে ভালো কাপড় জামা পরিয়া যাতায়াত করে। গাঙ্গুলি বাড়ির বড় নাট মন্দির ও জলপাই তলা বিছাইয়া গ্রীষ্মের দিনে শতরঞ্জ পাতা হয়। শতরঞ্জ মানে কি? শতরঞ্জ হচ্ছে দাবা খেলা বা লুডো খেলা বলে। একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে, সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমীর দিনের দোলের দিনটা। তাদের সেদিন নিমন্ত্রণ থাকে ও পাড়ায় গাঙ্গুলির বাড়ি। আন্ডারলাইন হবে। তাহলে গাঙ্গুলির বাড়িতে কোন দিন অপুদের নিমন্ত্রণ থাকে? কোশ্চিন আসবে। কোন মাসে হবে? চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনটাতে। কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে সে সুদিনের উদয় হইল কি করিয়া? খাইতে বসিয়া বারবার তাহার মনে হইতেছিল, আহা, তাহার দিদি এরকম খাইতে পাই নাই কখনো। অপু একাই খাচ্ছে। সেই সময় হঠাৎ করে মনে পড়েছে যে আরে, এত সুন্দর সুন্দর রান্না, এত পঞ্চব্যঞ্জন সহযোগে রান্না আমাদের বাড়িতে তো হয় না। হঠাৎ করে দিদির কথা মনে পড়েছে, দিদির প্রতি মায়া জাগরিত হয়েছে। ঠিক আছে, এখানে আমাদের নবম পরিচ্ছেদটা শেষ হলো। পরের দিন আমরা দশম পরিচ্ছেদ পড়ব। এখান থেকে শর্ট কোশ্চিন আলোচনা হবে, ঠিক একইভাবে 5 নম্বরের প্রশ্ন আলোচনা হবে। আশা করি বোঝা গেল। বেশ।